ক্লাস 7-এর ভৌতবিজ্ঞান পোর্শনের পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা আজকে শুরু হচ্ছে। আজ আমি প্রথমে পরমাণুর উপাদান সম্পর্কে আলোচনা করব। পরমাণু জিনিসটা কি আমরা ক্লাস 6-এ শিখে এসেছি, তোমরাও শিখে এসছো। সেখানে আমরা দেখেছি যে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে পদার্থে সমস্ত ধর্ম বর্তমান থাকলেও প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, সেটাই পরমাণু। এবং পরমাণু অবিভাজ্য, পরমাণুকে সাধারণ প্রক্রিয়ায় ভাঙা যায় না, এটা আমরা আগে পড়েছি। এবার আমরা পড়ব পরমাণুর গঠন। এই অধ্যায়ের প্রথম বিষয় হচ্ছে পরমাণুর গঠন। আর পরমাণুর গঠন জানতে গেলে প্রথমে জানা দরকার যে পরমাণু কি কি উপাদান দিয়ে তৈরি হয়। পরমাণু প্রধান 3 ধরনের কণা দিয়ে তৈরি হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছ 3টে কণা: নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন। এছাড়াও কিন্তু আরও কিছু প্রাথমিক কণা পরমাণুতে পরে আবিষ্কার হয়েছে, যেমন মেসন, পজিট্রন ইত্যাদি। কিন্তু ক্লাস 7-এর জন্য আমরা এই 3টে কণা দিয়েই পরমাণুর গঠনকে ব্যাখ্যা করব। পরমাণুর গঠনে এই যে 3 ধরনের উপাদানের কথা বললাম, সেই 3 ধরনের উপাদান দেখা যাচ্ছে কোথায় থাকে পরমাণু, সেটা আগে বলে নিই। পরমাণুর একটি নিউক্লিয়াস থাকে, যাকে আমরা কেন্দ্রক বা নিউক্লিয়াস বলি। সেই নিউক্লিয়াসটা তৈরি হয় নিউট্রন এবং প্রোটন দিয়ে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব পরমাণু নিউক্লিয়াসে কিন্তু নিউট্রন নাও থাকতে পারে। যেমন সাধারণ হাইড্রোজেন এই পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। আর ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরপাক খায়, অর্থাৎ সূর্যের চারিদিকে যেমন গ্রহগুলো ঘোরে, ঠিক সেরকমভাবে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কতগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায়। তা এটা হচ্ছে পরমাণুর একটা প্রাথমিক স্ট্রাকচার, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, পরবর্তী ভিডিও বলো বা পরবর্তী ক্লাসে। এরপরে চলে এসো যে এই পরমাণুর যে উপাদানগুলোর তড়িৎ, কী ধরনের তড়িৎ থাকে তাতে, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরের স্ক্রিন শেয়ারটা আমি করছি পরের স্লাইডে। তাহলে পরমাণুর এমনি নিস্তড়িৎ, পরমাণুর কোনো তড়িৎ নেই, কিন্তু পরমাণুর কণাগুলোর আবার তড়িৎ আছে। এই যখন তড়িৎ প্রসঙ্গটা এলো, তখন আমরা একটু বলে নিই যে তড়িৎ ধর্ম আছে বা তড়িৎ জিনিসটা কি। তড়িৎ হলো একটি শক্তি যেটা বহন করে কোনো আয়ন অথবা ইলেকট্রন। তা এখানে আমাদের এই তড়িৎ দু ধরনের হয়, একটা পজিটিভ তড়িৎ বা ধনাত্মক তড়িৎ, আর একটা ঋণাত্মক তড়িৎ বা নেগেটিভ তড়িৎ। আর তড়িতের কতগুলি বিষয় আছে, সেটা একটু পরমাণুর গঠনের আলোচনার ক্ষেত্রে দরকার, সেটা একটু বলে নিই। প্রথম বিষয় হচ্ছে যে এই যে তড়িৎ বা শক্তি যাই বলো না কেন, সেটা দেখা যাবে যে পরমাণুর মধ্যে থাকে। এবং এই যে আমরা বিদ্যুৎবাহী তারের মাধ্যমে তড়িৎ আসতে দেখি, সেটাও কিন্তু এক ধরনের ইলেকট্রনের স্রোত। হ্যাঁ, অর্থাৎ প্রকৃতিতে প্রত্যেকটা পরমাণুর মধ্যেই কিছু না কিছু তড়িৎ থাকছে। তা এই যে তড়িৎগুলি রয়েছে, সেই পজিটিভ তড়িৎ এবং নেগেটিভ তড়িৎ, সেই পজিটিভ তড়িৎ নেগেটিভ তড়িৎকে আকর্ষণ করে, আবার পজিটিভ তড়িৎ পজিটিভ তড়িৎকে বা নেগেটিভ তড়িৎ নেগেটিভ তড়িৎকে বিকর্ষণ করে।
অর্থাৎ নেগেটিভ তড়িতের কাছে তুমি নেগেটিভ তড়িৎ নিয়ে এলে সেটা বিকর্ষণ করবে, দূরে সরে যাবে। বা এরকম হতে পারে যে একটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণাকে তুমি আরেকটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণার কাছে নিয়ে এলে তখন দেখা যাবে দুটো কণা দূরে সরে যাচ্ছে। কিন্তু একটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণাকে একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত কণার কাছে নিয়ে এলে দেখা যাবে যে তারা পরস্পর আকর্ষিত হচ্ছে এবং স্পর্শ করছে। এই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আবার একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিস্তড়িৎ পদার্থকেও কিন্তু তড়িৎগ্রস্ত পদার্থ বা কণা আকর্ষণ করে। হ্যাঁ, অর্থাৎ পজিটিভ তড়িৎগ্রস্ত কণা নিস্তড়িৎ কণাকে আকর্ষণ করবে, নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা নিস্তড়িৎ কণাকে আকর্ষণ করবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমপরিমাণ পজিটিভ তড়িৎ আর সমপরিমাণ নেগেটিভ তড়িৎ যদি কাছাকাছি আসে বা স্পর্শ করে, হ্যাঁ, অর্থাৎ সমপরিমাণ পজিটিভ তড়িৎ আছে এমন কণার সাথে আমরা যদি সমপরিমাণ নেগেটিভ তড়িৎ আছে এমন কণাকে স্পর্শ করাই, তাহলে দেখব যে আর কোনো তড়িৎ নেই, অর্থাৎ নিস্তড়িৎ অবস্থায় পৌঁছেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সমপরিমাণ বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে প্রশমিত করে, মানে কোনো তড়িৎ থাকবে না, নিস্তড়িৎ অবস্থায় পৌঁছে দেবে। তা এই যে তড়িতের গুণগুলি বা ধর্মগুলি কিন্তু এই পরমাণুর কণার তড়িৎ বোঝার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বা পরমাণুতে তড়িৎ আছে আমি বলছি, কিন্তু পরমাণু এমনি নিস্তড়িৎ। আমরা যদি একটা লোহার কণাকে হাত দিই কোনোদিন কারেন্ট খাবো না, তড়িৎ খাবো না, তার কারণ সেটা নিস্তড়িৎ। তাহলে এরকম কেন হচ্ছে? হ্যাঁ, এদিকে কণাতে তড়িৎ আছে, পরমাণুতে তড়িৎ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে পরমাণুগুলো আবার নিস্তড়িৎ হচ্ছে কেন, সেটা বোঝার ক্ষেত্রে এই যে কথাগুলি আমি আগে বললাম সেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইবার দেখে নাও স্ক্রিনে যে কীরকম কীরকম তড়িৎ আছে। নিউট্রন নিস্তড়িৎ, এর কোনো তড়িৎ নেই। প্রোটন তার পজিটিভ তড়িৎ থাকে, প্রত্যেকটা প্রোটন কণায় একক পরিমাণ পজিটিভ তড়িৎ থাকে। আর ইলেকট্রন নেগেটিভ তড়িৎ থাকে, অর্থাৎ প্রতিটা ইলেকট্রন কণায় একক পরিমাণ বা 1 ইউনিট যাই বলো না কেন নেগেটিভ তড়িৎ থাকবে। তাহলে এইটা হচ্ছে বিষয়। তাহলে এরপরে দেখো যেটা আমি লিখেছি, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, এইটা কিন্তু পরমাণুর গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই যে একটু আগে আমি যেটা বললাম যে পরমাণু কেন নিস্তড়িৎ হয়, হ্যাঁ, পরমাণু কেন নিস্তড়িৎ হয় তার কারণটা হচ্ছে এই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে। অর্থাৎ একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। অর্থাৎ যতগুলো প্রোটন থাকা মানে কি, যত ইউনিট প্রোটন আছে অর্থাৎ যত ইউনিট পজিটিভ তড়িৎ আছে ঠিক ততগুলোই যদি ইলেকট্রন থাকে তাহলে ঠিক তত ইউনিট নেগেটিভ তড়িৎ আছে। তাহলে এই পজিটিভ তড়িৎ এবং নেগেটিভ তড়িৎ খুব কাছাকাছি আছে, পরমাণু কত ক্ষুদ্র চোখেও দেখা যাবে না, তার মধ্যে নিউক্লিয়াস আছে, তার চারিদিকে ইলেকট্রন ঘুরছে, মানে খুবই কাছাকাছি আছে। ফলে সমান পরিমাণ প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা যদি হয় তাহলে সমান পরিমাণ ধনাত্মক তড়িৎ এবং সমান পরিমাণ ঋণাত্মক তড়িৎ বা একই পরিমাণ ধনাত্মক তড়িৎ ও একই পরিমাণ ঋণাত্মক তড়িৎ পরমাণুর মধ্যে থাকে। এবং একটু আগে আমি বললাম যে সমান পরিমাণ তড়িৎ বিপরীত জাতীয় তড়িৎ যদি পাশাপাশি থাকে বা কাছাকাছি থাকে বা স্পর্শ করে থাকে, এক্ষেত্রে অবশ্য স্পর্শ করে না, কাছাকাছি থাকে, তাহলে মোট তড়িতের পরিমাণ শূন্য হয়। এরকম আর কি, +1 পজিটিভ তড়িৎ ধরো +1 বললাম, আর -1কে ধরলাম নেগেটিভ তড়িৎ। একটা প্রোটনের তড়িৎকে +1 পজিটিভ তড়িৎ ধরছি, একটা ইলেকট্রনকে তড়িৎকে আমরা -1 নেগেটিভ তড়িৎ ধরছি। তাহলে +1 আর -1 যোগ করলে কত হয়? 0 হয়। ঠিক সেরকমভাবে, হ্যাঁ, যে সমান পরিমাণ পজিটিভ তড়িৎ এবং সমান পরিমাণ নেগেটিভ তড়িৎ থাকায় মোট তড়িতের পরিমাণ 0 হয়ে যায়। সেই কারণে পরমাণুর মধ্যে কণার তড়িৎ থাকলেও কিন্তু পরমাণু নিজে নিস্তড়িৎ হয়। একটা উদাহরণ দিই, কার্বনের নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে। তাহলে আমি বললাম প্রোটন সংখ্যার সাথে ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এই পরমাণুর নিউক্লিয়াসের মানে কার্বন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে 6টা ইলেকট্রন আছে। তাহলে 6টা প্রোটন থাকা মানে কি 6 একক ধনাত্মক তড়িৎ আছে, পজিটিভ তড়িতের পরিমাণ 6 ইউনিট, আর ইলেকট্রন 6টা আছে মানে ঋণাত্মক তড়িতের পরিমাণ 6 ইউনিট।
অর্থাৎ 6 ইউনিট নেগেটিভ তড়িৎ আছে। তাহলে 6 ইউনিট পজিটিভ তড়িৎ আর 6 ইউনিট নেগেটিভ তড়িৎ মিলে কত হবে? 0 হবে। ফলে কার্বন পরমাণুটা 0 হলো। প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে এই ব্যাপারটা আছে। হ্যাঁ, তাহলে এই কারণে পরমাণু নিস্তড়িত হয় এবং প্রত্যেকটা পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। নিউট্রন সংখ্যা বেশি কম হতেই পারে। তাহলে এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপরের যে বিষয়টা আমরা আসব সেটা হচ্ছে পরমাণুতে যে 3 রকম কণা আমরা দেখলাম, হ্যাঁ, সেটা কি কাজ করে, তাদের ভূমিকা কি। আজকে আমরা এইটুকুনি আলোচনা করব। পরের দিন পরমাণু স্ট্রাকচার বা মডেল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে পরমাণুর প্রথম আমরা বলি প্রোটন, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। এই প্রোটন কিন্তু পরমাণুর ধর্ম ঠিক করে। হ্যাঁ, আমরা সে ভৌত ধর্ম হোক রাসায়নিক ধর্ম হোক, এটা কিন্তু বিশেষ করে রাসায়নিক ধর্ম প্রোটন নির্ধারণ করে। হ্যাঁ, একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে। আমরা জানি যে প্রকৃতিতে প্রাকৃতিক মৌলের সংখ্যা হচ্ছে 92টা। হ্যাঁ, প্রাকৃতিক মৌলিক পদার্থর সংখ্যা 92টা। তাই প্রথম মৌলিক পদার্থ হচ্ছে বা মৌল হচ্ছে হাইড্রোজেন, তার প্রোটন কটা? একটা। দ্বিতীয় হচ্ছে হিলিয়াম, তার প্রোটন কটা? দুটো। তৃতীয়কে লিথিয়াম, তার প্রোটন কটা? তিনটে। তাহলে এইভাবে একটা করে প্রোটন বাড়ছে আর পরমাণু, নতুন নতুন পরমাণু তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন ধর্মের পরমাণু তৈরি হচ্ছে। সুতরাং প্রোটন সংখ্যাই পরমাণুর ধর্ম ঠিক করে দিচ্ছে। এরপরে ইলেকট্রন। হ্যাঁ, পরমাণুর যে রাসায়নিক বিক্রিয়া করে, হ্যাঁ, পরমাণুগুলো যদি রাসায়নিক বিক্রিয়া না করতো তাহলে, বা রাসায়নিক বিক্রিয়ায় অংশ না করতো, তাহলে তো যৌগ তৈরি হতো না। হ্যাঁ, 92টা মৌল নিয়েতেই মহাবিশ্ব তৈরি হতে পারবে না, বা পৃথিবীর এত উদ্ভিদ প্রাণী তৈরি হবে না। তার জন্য প্রচুর রকমের যৌগ দরকার। সেই মৌলগুলো বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করছে এবং এই যৌগ গঠনের সময় দেখা যাবে যে ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করছে যে কিভাবে রাসায়নিক বিক্রিয়া করবে। হ্যাঁ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি ধরনের যৌগ তৈরি হবে, তড়িৎযোজী যৌগ তৈরি হবে না সমযোজী যৌগ তৈরি হবে, এইটা ঠিক করে কিন্তু ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, অর্থাৎ কখনোই পরমাণুর নিউক্লিয়াস রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিই। হ্যাঁ, যেমন খাদ্য লবণ তৈরি হচ্ছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে সোডিয়াম আয়ন তৈরি হয়। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ফলে ক্লোরিন একটা ঋণাত্মক আয়ন তৈরি করে। সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো, সে একটা পজিটিভ আয়ন তৈরি করলো, পজিটিভ সোডিয়াম আয়ন। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, ফলে সে একটা ক্লোরিন নেগেটিভ আয়ন তৈরি করলো। তাহলে এই পজিটিভ আয়ন নেগেটিভ আয়নকে আকর্ষণ করবে। এটা আগে আমি বললাম যে বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন যখনই জুড়ে গেল, আকর্ষিত হয়ে, তখনই আমরা খাদ্য লবণ পেয়ে গেলাম। তাহলে এইভাবে পরমাণুই রাসায়নিক বিক্রিয়া করলো, ইলেকট্রনের সাহায্যেই হলো ব্যাপারটা। আবার যখন আমরা দেখি অক্সিজেন অণু তৈরি হচ্ছে, হ্যাঁ, তখন অক্সিজেনের দুটো পরমাণু যুক্ত হচ্ছে, সেখানে ইলেকট্রন আদান প্রদান করছে না। সেখানে দেখা যাচ্ছে যে তারা দুজোড়া ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করছে। অর্থাৎ দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে দুটো সমযোজী বন্ধনী তৈরি হচ্ছে। অর্থাৎ দুজোড়া ইলেকট্রন তারা সমানভাবে, হ্যাঁ, ব্যবহার করছে। অর্থাৎ এই দুজোড়া ইলেকট্রন, একটা আসছে একটা অক্সিজেন পরমাণু থেকে, আর একটা আসছে অন্য অক্সিজেন পরমাণু থেকে, কিন্তু যেন দুজনেরই সেটা হচ্ছে। এইভাবে সমযোজী বন্ধনী তৈরি করে যখন যৌগ তৈরি করছে, অক্সিজেন অণু তৈরি করলো যেমন, তখন সেটা তৈরি হয়ে গেল সমযোজী যৌগ। আর আগে যেটা বললাম সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের ক্ষেত্রে, সেটা হলো তড়িৎযোজী যৌগ। তাহলে এই যে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে হোক, সমানভাবে ব্যবহার করার মাধ্যমে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটি ঘটে। তাহলে ইলেকট্রন তাহলে রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করছে, বা এই রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা নির্ধারণ করছে, কার সাথে বিক্রিয়া করবে কার সাথে করবে না। আর নিউট্রন আবার একটা মারাত্মক কাজ করে, সে পরমাণুকে সুস্থিত করে। তার কারণ
আমরা তো একটু আগেই বললাম যে পজিটিভ তড়িৎকে বিকর্ষণ করে, নেগেটিভ তড়িৎকে বিকর্ষণ করে। তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে রয়েছে প্রোটন, অনেকগুলি প্রোটন থাকা মানে অনেকগুলো পজিটিভ তড়িৎ, তাহলে প্রোটনগুলো তো পরস্পরকে বিকর্ষিত করবে, তাহলে বিকর্ষিত করলে তো সেই নিউক্লিয়াসই ভেঙে যাবে। হ্যাঁ, কিন্তু পরমাণুর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আছে। হ্যাঁ, নিউট্রন আর প্রোটন অবস্থান করছে, তার মানে প্রোটনগুলোর মধ্যে একটা বিকর্ষণ তৈরি হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু দেখা যাবে যে নিউট্রন থাকায় আর একটা বল তৈরি হচ্ছে, নিউক্লিয় বল। সেই বলটার পরিমাণ দেখা যাবে যে ওই বিকর্ষণ বল, এই প্রোটনদের বিকর্ষণ বলের থেকে অনেক বেশি হয়। ফলে প্রোটনগুলো আর ছিটকে গিয়ে নিউক্লিয়াসকে ভেঙে দিতে পারে না। তাহলে এইভাবে নিউক্লিয়াসটাকে সুস্থিত করা মানে পরমাণু সুস্থিত হলো। এইভাবে নিউট্রন না থাকলে এটা হতো না। সুতরাং নিউট্রনের কাজ আমরা সেইভাবেই বলবো যে পরমাণুকে সুস্থিত করবে এবং নিউক্লিয়াসকে ভাঙতে দেবে না। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে নিউক্লিয় বলটা আবার কীভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটা আমরা ক্লাস 8-এ পড়াবো, সেটা এখন নয়, সেটা 8-এর জন্য থাকলো। তোমরা এটুকুনি মনে রাখো যে পরমাণুর মধ্যে নিউক্লিয় বল পরমাণুকে সুস্থিত করে। তাহলে এই পর্যন্ত আজকে হলো, আমরা পরে পরমাণুর মডেল পড়াবো।